আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আগের নামে ফিরলেও বলছে ঢাবি, পাহাড়ে বিজু সাংগ্রাই প্রস্তুতি। বৈশাখ ঘিরে ইলিশের চাহিদা ও দাম চড়া, মাংসের বাজারে স্বস্তি, আমদানি কমায় চালের দাম বাড়ার দাবি ব্যবসায়ীদের। স্টারলিংক ইন্টারনেট হতে পারে ব্যয়বহুল, মাসে গুনতে হবে 12 থেকে 17,000 টাকা, খরচ কমানোর পরামর্শ। গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। নাটোরে আদালতের মালখানার জানলার গ্রিল কেটে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার চুরি, এখনো পর্যন্ত 3 জন আটক। এবং এবার মার্কিন পণ্যে 125% পাল্টা শুল্ক বসালো চীন, পিছু হটবে না শি জিনপিং, আলোচনায় বসার ইঙ্গিত ট্রাম্পের। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। বাংলা নববর্ষ উদযাপনে এবার মঙ্গল শোভাযাত্রার নামের পরিবর্তন আসলো, হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে পুরনো ঐতিহ্যতে ফিরছে শোভাযাত্রা। এবারে শোভাযাত্রায় থাকছে বড় ছোট মাঝারি মোট 21টি মোটিফ। এছাড়াও ফিলিস্তিনের পতাকার সাথে মিল রেখে থাকবে তরমুজ। নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। বলা হচ্ছে এবারের বর্ষবরণ শোভাযাত্রা হবে এ যাবৎকালের সবচেয়ে বড় এবং বর্ণাঢ্য। শাহাদাত অভ্র জানাবেন বিস্তারিত। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পহেলা বৈশাখ প্রথমবারের মতো আয়োজন করে। নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এর নাম হয় মঙ্গল শোভাযাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসব রং, রূপ ও বৈচিত্র্য হয়ে উঠেছে বাঙালির প্রাণের উৎসব। তবে এবারে চারুকলা অনুষদ ফিরে যাচ্ছে পুরনো নামেই। ঘোষণা আসলো বাংলা নববর্ষ উদযাপনে এবার মঙ্গল শোভাযাত্রার বদলে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নাম বদল নয়, বরং শোভাযাত্রাকে তার প্রাচীন ঐতিহ্যে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, যে দানবীয় মুখাভয়ক বলেন কিংবা আমাদের ওই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত আমাদের ছাত্র জনতার হাতে পানির বোতল, সেটি হচ্ছে সেই প্রতিবাদী আখ্যানের প্রতিফলন। অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন জানান, এবছর শোভাযাত্রায় প্রাধান্য পাবে জুলাই অভ্যুত্থান। আর এ হিসেবেই প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। জানানো হয় শোভাযাত্রায় থাকছে ছোট বড় মাঝারি মিলিয়ে 21টি মোটিফ। এর মধ্যে বড় মোটিফে থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ, শান্তির পায়রা ও পালকি। এছাড়াও ফিলিস্তিনের পতাকার সাথে মিল রেখে রাখা হবে তরমুজ। বিকাল 5টার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না। যারা প্রবেশ করবেন তারা 5টার মধ্যে প্রবেশ করবেন। 5টার পরে সব এক্সিট গেট খুলে যাবে, এন্ট্রি গেট বন্ধ হয়ে যাবে। শাহবাগের গোল চত্বর ঘুরে আমরা টিএসসির অভিমুখে যাব। আমরা রাজু ভাস্কর্যকে ডানে রেখে ডান দিকে টার্ন নিয়ে আমরা দাসকে ডানে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের ডান দিকে থাকবে শামসুন্নাহার হল, বামে টিএসসি। সামনের দিকে যে আমরা অফিসার্স টাওয়ারটাকে বামে রেখে আমরা শহীদ মিনারের দিকে যাব। শহীদ মিনার ডানে রেখে এনএক্স ভবন বামে রেখে আমরা
দোয়েল চত্বর হয়ে শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবার আমরা চারুকলা এসে শেষ করব। বাঙালি সহ ২৮টি জনগোষ্ঠীর অংশগ্রহণে শোভাযাত্রায় প্রাধান্য পাবে গ্রামীণ লোকজ চিত্র। আয়োজকদের দাবি, স্মরণকালের সবচেয়ে বড়, বর্ণাঢ্য ও জমকালো আয়োজন থাকবে এবছর। থাকবে বৈচিত্র্য ও ঐক্যের বার্তা। শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করবে পাহাড়ি এবং সমতলে নৃগোষ্ঠী ২৮টি। জানানো হয়, নববর্ষের দিন নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। বর্ষবরণ ঘিরে পাহাড়েও চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় উৎসব পালন করে থাকে। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মারমা তরুণ তরুণীরা। বান্দরবান থেকে রিজভী রাহাত জানাবেন বিস্তারিত। পার্বত্যাঞ্চলের বাসিন্দা মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। নতুন বছরকে স্বাগত জানানোর এই উৎসব আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে। তারই প্রেক্ষিতে মারমা পল্লীগুলো এখন নানা আয়োজনে ব্যস্ত। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবকে ঘিরে মারমা তরুণ তরুণীদের মধ্যে বইছে আনন্দের আবহ। সবাই মেয়েরা প্রস্তুতি নিচ্ছে, এখনো প্রস্তুতি চলতেছে, সামনেও আরো প্রস্তুতি চলবে। আমরা অপেক্ষায় আছি আমাদের সাংগ্রাইটা কখন হবে। আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর হচ্ছে অনেক আনন্দ করবো। জ্যেষ্ঠ থেকে শুরু করে একেবারে বাচ্চা কাচ্চা পর্যন্ত সবাই মিলে কেনাকাটার যে আনন্দ সেটা আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি। সাংগ্রাইকে ঘিরে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। কতগুলো বেশি চলে আমাদের সাংগ্রাইয়ের জন্য আর কি। আর টুকটাক আমাদের 3 পিসও চলে। বছরে আমাদের আগের তুলনায় বেচা কেনাটা মানে বুম পড়ে গেছে বেশি। উৎসবের 7 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের কথা জানালেন আয়োজক কমিটির সভাপতি। আর উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ। 7 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। 13 তারিখে র্যালির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি আমাদের এই উৎসবটা যাতে সুন্দরভাবে হয়। আগামী 12 থেকে 18 এপ্রিল জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজারো প্রদীপ প্রজ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করবেন মারমারা। এখন বান্দরবান। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিজু উৎসবে রাঙামাটির মারি স্টেডিয়ামে চলছে বলি খেলা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, বলি খেলা ছাড়াও বিজু উৎসবে আর কি আয়োজন রয়েছে, বিস্তারিত বলবেন। আবির, আপনি জানেন যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে 3 পার্বত্য জেলা, বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এখানে গ্রাম থেকে ইউনিয়ন এবং উপজেলা থেকে জেলা শহর পুরোটাই যেন এক উৎসবের আমেজ পালন করছে তারা। একটুখানি বলে রাখি যে গত 3 এপ্রিল রাঙ্গামাটিতে প্রথম এই বিজু উৎসবের 7 দিনের যে আয়োজন সেটি আসলে শুরু হয়েছিল এবং সর্বশেষ 9 এপ্রিল পর্যন্ত সেটি 7 দিনের যে বিজু মেলা এবং অন্যান্য যে আনুষ্ঠানিকতা ছিল সেটি শেষ হয়ে যাওয়ার পরে 9 তারিখে আবার দ্বিতীয় দফায় শুরু হয়েছে। আজকে আমি তৃতীয় দিনে এই রাঙ্গামাটি মারি স্টেডিয়ামে সেই বিজু উৎসবের তৃতীয় দিনে অবস্থান করছি। এখন এই মুহূর্তে আমার পিছনে যেহেতু দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক দর্শনার্থী এখানে এসেছেন। আজকে বিকাল 3টা নাগাদ এই বিজু যে উৎসব চলছে সেই উৎসবের বলি খেলা চলছে, যেখানে পাহাড়ি জনগোষ্ঠীর কুস্তিগিরেরা এই বলি খেলায় অংশ নিচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা তিনি এই বলি খেলার উদ্বোধন করেছেন কিছুক্ষণ আগেই এবং তার সঙ্গে ছিলেন সাবেক এমপি উষাতন তালুকদার এবং অন্যান্য কর্মকর্তারাও সেখানে ছিলেন। একটু আগে যেটি শুরু হচ্ছে একটু বলে রাখি যে পার্বত্য অঞ্চলে এই যে উৎসব শুরু হয়েছে সেটি আসলে 15 দিন ব্যাপী এই যে নতুন বর্ষ বরণ এবং পুরনো বছরকে যে বিদায় দেওয়ার যে প্রস্তুতি সেটি শুরু হয়েছিল 3 এপ্রিল থেকে এবং সেটি শেষ হবে আগামী 16 এপ্রিল রাঙ্গামাটির রাজস্থলের
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মারমা জনগোষ্ঠীদের যে জলকেলি উৎসব রয়েছে সেটির মধ্য দিয়ে শেষ হবে। রাঙ্গামাটির এই যে বলি খেলা হচ্ছে, এরপরেই আসলে বিকাল নাগাদ আবার শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব পোশাক এবং অলংকার আদি পরিহিত অবস্থায় তারা নাচে গানে মেতে উঠবেন। এই ছিল রাঙ্গামাটির মারিয়া স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। আবির। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিজু উৎসবে রাঙ্গামাটির মারি স্টেডিয়ামে চলছে বলি খেলা, সে খবর জানছিলাম। এদিকে নববর্ষের আয়োজন ঘিরে ছুটির দিনে রাজধানীর বাজারে ইলিশের চাহিদা ও দাম দুটোই বেড়েছে। তবে বাজারে কমেছে সব ধরনের মাংসের দাম। অন্যদিকে ঈদের পর বেড়েছে সব ধরনের সবজির দর। অন্যদিকে চাল ব্যবসায়ীরা দাবি করছেন আমদানি কমায় বস্তা প্রতি চালের দাম বেড়েছে 100 থেকে 200 টাকা। শাহিনুল সাগর জানাবেন বিস্তারিত। নববর্ষ ঘিরে বাঙালিয়ানার পরিচয় খানিকটা রসনা বিলাসেও। নানা পদের খাবারের সঙ্গে নববর্ষে বাঙালির রসনার উপাদেয় ইলিশ মাছ শীর্ষপদ। নববর্ষের আগে সাপ্তাহিক ছুটির দিন পাওয়ায় অনেকেই করছে নববর্ষের রসনার বাজার। সেখানে চাহিদা বেড়েছে ইলিশের। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকায়। তবে 5টি অভয়াশ্রমে ইলিশ ধরা নিষিদ্ধ হলেও সাগরে চলমান থাকায় বাজারে এখনো সরবরাহ ভালো। এই সপ্তাহে ইলিশের চাহিদা বাড়ে নাই হিসাবে মাছের রেটও কম আর কাস্টমারও কম। গত সপ্তাহে বিক্রি করছি 2200-2300, আজকে বিক্রি করতেছি 1900-2000। এবার কাস্টমার খাওয়ালা, কাস্টমার পাগল হয় না খাওয়া লেগে ইলিশ। ঢাকা সিটিতে লোক নাই, মাছ খেবো কই থেকে, মাছের তো পয়সা করে আছে। ইলিশ বড়টা 1.5 কেজিগুলা 2200 টাকা করে, মানে জেনারেলি এটার দাম হওয়ার কথা 1800-2000, কিন্তু এটা আরো বেশি। মাংসের বাজারে স্বস্তি নেমেছে। গরু খাসির মাংসের দাম কেজিতে 30 থেকে 50 টাকা কমেছে। চাহিদা বাড়লেও দাম কমেছে মুরগির মাংসের। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা। ঈদের পরের সপ্তাহে আমরা ব্রয়লার বেচছি 195-200, আজকে বেচতেছি 180 টাকা। সোনালী বেচছি 290-300 টাকা, আজকে বেচতেছি 270-80 টাকা। গত সপ্তাহে ছিল 1250 খাসি, আর ছিল 1150। তো এবারে দাম কিছু কমছে, 1100 টাকা হইলো ছাগল, খাসি হইলো 1200। ঈদ চলে গেছে তো এই জন্য কাস্টমার কম, যার জন্য আমরা একটু কম দামে বিক্রি করতেছি। এদিকে নিত্যদিনের সবচেয়ে বেশি চাহিদা চালের বাজার চড়া। 50 কেজি বস্তার সব ধরনের চালের দাম 100 থেকে 200 টাকা বাড়তি। রুরাল মধ্যে আপনার 2100, 2150, 2200 টাকা বিক্রি করছি, হাইয়েস্ট 2200 টাকা। এখন 2200 টাকা কিনান তো বাহির যদি তারা ইনপুট করে বেশি বেশি, তাহলে মনে করেন যে চালের ঘাটতিটা থাকবে না, তাহলে দেশেও বাড়বে না। তবে ঈদের পর সবজির বাজার চড়া। প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। কয়েকটা সবজির দাম একটু তুলনামূলক একটু বাড়ছে, কয়েকটা আগের মতনই আছে, আবার কয়েকটার দাম মানে আগের চেয়ে একটু কমছে। রোজার চেয়ে কিছুটা একটু বেড়েছে মনে হচ্ছে আমার কাছে। নববর্ষের আগে সব মিলিয়ে স্বস্তির বাজার করলেও সামনে সবজির দাম বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। পয়লা বৈশাখ ঘিরে বছরের এই সময় বরাবরই ইলিশের চাহিদা থাকে বাড়তি। এর মধ্যে নদীর 5টি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা থাকায় ইলিশের বাজারে স্বস্তি নেই। বেশিরভাগ বাজারেই 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ইলিশের সাথে দাম বেড়েছে অন্য মাছেরও। তবে ময়মনসিংহের বাজারে কমেছে কেজি প্রতি 300 থেকে 500 টাকা কমেছে ইলিশের দাম। আর অনেকটাই অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার দর। বিস্তারিত প্রতিবেদনে। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামের বাজারে চাহিদা বেড়েছে ইলিশের। 5টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ থাকলেও সাগরে নিষেধাজ্ঞা না থাকায় এখনো ইলিশের সরবরাহ রয়েছে বাজারে। যদিও বাজারে ছোট ইলিশের সরবরাহ বেশি। আধা কেজির ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে 1 কেজির ইলিশ। বরিশালের পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। সাধ্যের মধ্যে না থাকায় ক্রেতারা কিনতে পারছেন না পছন্দের ইলিশ। খুচরা বাজারে 800 থেকে 900 গ্রামের ইলিশের কেজি 2400 টাকা, আর 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকা কেজি দরে। সিলেটের বাজারে ক্রেতাদের চাহিদা বাড়ায় মাছের দাম অনেকটাই বাড়তি। প্রতি কেজি গলদা চিংড়ি 800 থেকে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাবদা, কই, ট্যাংরা সহ সব ধরনের ছোট মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। এছাড়া তেলাপিয়া, পাঙাশ, মৃগেল, গ্রাসকার্প জাতীয় মাছের দাম অনেকটাই স্থিতিশীল।
পহেলা বৈশাখের আগে চাঁদপুরের বাজারেও বেড়েছে মাছের দাম। নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় চাষের মাছই ভরসা ক্রেতা বিক্রেতাদের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সব মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে ময়মনসিংহের বাজারে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশ ও অন্যান্য মাছের দাম। সপ্তাহ ব্যবধানে 1 কেজি ওজনের ইলিশ কেজিতে 300 থেকে 500 টাকা পর্যন্ত কমে এখন বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। এছাড়া 1.5 থেকে 2 কেজির রুই কাতলা 320 থেকে 340, তেলাপিয়া 180, পাবদা 300 এবং গলদা ও বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। এদিকে বগুড়ার বাজারে নতুন করে বাড়েনি মাছ মাংসের দাম, বরং মুরগির দাম কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। গরুর মাংস প্রতি কেজি 750 এবং খাসি বিক্রি হচ্ছে 1100 টাকায়। বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। প্রত্যয় দাস, এখন। দেশে আগামী কয়েক মাসের মধ্যে স্টারলিংকের সংযোগ চালু হবার কথা রয়েছে, কিন্তু এর সাবস্ক্রিপশন ফি কি নাগালের মধ্যেই থাকবে, নাকি বেশি মূল্যের স্টারলিংক সংযোগ বাজার হারাবে? বিশেষজ্ঞরা বলছেন ব্রডব্যান্ড ইন্টারনেটের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে স্যাটেলাইট ভিত্তিক এই সংযোগকে। কত খরচ হবে স্টারলিংক সংযোগে, প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজমুস সাকিব। পৃথিবীর কক্ষপথ জুড়ে ছড়িয়ে আছে স্টারলিংকের ছোট ছোট স্যাটেলাইট। এসব স্যাটেলাইট থেকে বাসা বা প্রতিষ্ঠানে থাকা রিসিভারে আসবে ইন্টারনেট। সেখান থেকে রাউটার হয়ে দ্রুতগতির সংযোগ পাওয়া যাবে মোবাইল কম্পিউটার সহ নানা স্মার্ট ডিভাইসে। 100টি দেশে ব্যবসা করা বিশ্বের অন্যতম ইলন মাস্কের স্টারলিংক পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে। ব্যবহারকারীর অভিজ্ঞতা নিতে বিনিয়োগ সম্মেলনে দেয়া হয়েছে ফ্রি ট্রায়াল। অনুমতি মিলেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডারও। এবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি থেকে অনুমোদনের কার্যক্রম চলছে, যা পেলেই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে পারবে স্টারলিংক। এই স্যাটেলাইট ইন্টারনেট সেবায় খরচ কেমন? বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবার সম্ভাব্য দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বিশ্বের বিভিন্ন দেশের খরচাপাতি ব্যয়বহুল। ওয়েবসাইটের তথ্য বলছে, স্টারলিংক সংযোগ নিতে হলে একটি কিট কিনতে হয়। এতে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, কেবল ও পাওয়ার সাপ্লাই থাকে, যার দাম 349 থেকে 599 মার্কিন ডলারের মধ্যে। বাংলাদেশে যা 60 থেকে 70 হাজার টাকা হতে পারে। আর প্রতি মাসে সম্ভাব্য সাবস্ক্রিপশন ফি হতে পারে 12 থেকে 17 হাজার টাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে স্টারলিংকের সেবা রয়েছে। সেখানে আবাসিকে খরচ 4200 ভুটানিজ গুলট্রাম, যা প্রায় 5800 টাকা। এছাড়াও শুরুতে সংযোগ নিতে খরচ পড়ে 33,000 ভুটানিজ গুলট্রাম বা 46,000 টাকা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও এর কার্যক্রম শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্টারলিংক ইন্টারনেটে প্রত্যন্ত ও বিরান অঞ্চলে সেবা সহজে মিলবে, কিন্তু খরচ বেশি হলে ব্যবহারকারীরা কতটা আগ্রহী হবে? আমরা জানি গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। বাংলাদেশের জন্য ডিফারেন্ট প্রাইস মডেল হওয়া দরকার এবং এক্সিস্টিং যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকেও এই কম্পিটিশনের মধ্যে রাখতে হবে, যাতে করে সবাই মিলে কাজটা করতে পারে। ব্রডব্যান্ড ইন্টারনেটের মতোই যদি কম খরচে স্টারলিংক ইন্টারনেট দেয়া যায়, তাতে জনপ্রিয়তা বাড়বে। ব্রডব্যান্ড যেখানে যেতে পারছে না, সেখানেও নির্বিঘ্ন সেবা পাবে ব্যবহারকারীরা। কোয়ালিটি ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেটের দাম এখন পার এমবিপিএস 200 থেকে 300 টাকার মধ্যে। স্টারলিংক যদি এই দামের মধ্যে অথবা এর থেকে হয়তো 15 থেকে 20% দাম বেশি দিয়ে হলেও যদি এই দামে স্টারলিংকের পরিষেবা দেওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় এই ব্রডব্যান্ডের যে আমাদের যে পেনিট্রেশন, এটা আরও 15 থেকে 20% এটা কিন্তু বেড়ে যাবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপক বলছেন, গ্রাউন্ড স্টেশন, মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউশন প্যানেল, অভিজ্ঞ লোকবল ও স্যাটেলাইট পরিচালনা সহ তাদের কারিগরি সক্ষমতা আছে। সরকার চাইলে শিগগিরই বাণিজ্যিকভাবে স্টারলিংকের পরিষেবা দেওয়া সম্ভব। খরচ প্রসঙ্গে তিনি বলেন, উন্নত রাষ্ট্রের আদলে নয়, বরং তৃতীয় বিশ্বের বাজার হিসাবে ইন্টারনেট প্যাকেজ দিলে তা সাধারণ গ্রাহকের নাগালে আসবে। যে বাংলাদেশে অনেক প্রিমিয়াম কাস্টমার আছে যারা তারা হয়তো বা একটু বেশি কস্ট হইলেও ওনারা দেওয়ান্তে রিলায়েবল কানেক্টিভিটি, হ্যাঁ, যেখানে মনে করেন যেখানে ফাইবার কানেকশন নাই অথবা মোবাইল কানেকশন নাই, সেখানে ওনারা রিলায়েবল কানেক্টিভিটি চান, রাইট? তো ওই সব কাস্টমারদের জন্য আই থিঙ্ক দিস উইল বি রিয়েলি গুড।
আফ্রিকার কিছু দেশে $10 থেকে $30 মধ্যে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক। শুরুতে বাংলাদেশেও এমন কাছাকাছি মূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার পক্ষে মত পরামর্শকদের। নাজমুস সাকিব, এখন, ঢাকা। অর্থ পাচার ও সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশের বিশেষ করে আর্থিক খাতের, ব্যাংকিং খাতের একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করার সম্পদ। সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু একটা জিনিস যেটা আমরা বারবারই আমরা এই সম্মেলনে উল্লেখ করছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠেকানোটা মানে রোগের উৎপত্তিটাকে রোধ করাটা হচ্ছে প্রধান দায়িত্ব, রোগ সারানোর হচ্ছে পরে। কাজেই চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নাই, চুরি হওয়ার আগেই আমাদের মাথা একসাথে করে বুদ্ধি ঠিক করে ঠেকানোর ব্যবস্থা করতে হবে। হয়ে গেছে যা হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। কিন্তু ভবিষ্যতে যেন আরও না হয়, আবার আরও বেশিভাবে না হয় বা আরও কোনোভাবেই না হয়, সেই জন্য কী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টায় এই সম্মেলনটা করা হয়েছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম বাংলাদেশ ব্যাংকের যে এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বা সর্ববৃহৎ কার্যালয়, এখানে আসা হয়নি। এখানে আসার আমাদের একটা দায়িত্ববোধ তো আছে, সেটাও একটা বিষয়। এবং সেই দায়িত্ব পালনটা এখানে আসার মাধ্যমে আমরা করতে চাচ্ছি। এবং সাথে আরেকটা জিনিস, আমাদের একটা বড় একটা সম্পদ আছে যেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, সেটা চট্টগ্রামেই অবস্থিত একটা ট্রেনিং সেন্টার, সেখানে করা সম্ভব কিনা সেই সম্ভাব্যতাটা আমরা যাচাই করার জন্য আমরা সেখানে গিয়েছিলাম, আমরা সেটা দেখেছি। নাটোর আদালতের গ্রিল কেটে মালখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মালখানার আলমারি ভেঙে বিপুল অঙ্কের টাকা ও স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। আলামত নষ্টে দুর্বৃত্তরা আদালত চত্বরের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করেছে, নিয়ে গেছে ভিআর মেশিনও। এ ঘটনায় 5 প্রহরী সহ 7 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রাতে 5 পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার পরও কোর্ট পুলিশের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পরিদর্শকের কক্ষের জানালার গ্রিল কেটে সংঘবদ্ধ চোর চক্র প্রবেশ করে। এরপর সদর সার্কেলের মালখানার তালা কেটে আলমারি ভেঙে বিপুল অঙ্কের টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে তারা। শুক্রবার বেলা 11:30টায় কোর্ট পুলিশের এক সদস্য গ্রিল কাটা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। জানা যায়, গেল মাসে সিংড়া থেকে উদ্ধার গাইবান্ধার এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামের 37 লাখ টাকা মালখানায় রাখা হয়েছিল। এছাড়া 10 ভরি স্বর্ণালঙ্কার এবং 19 ভরি রূপাতেও ছিল আলমারিতে। তবে মামলার আলামত খোয়া গেছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। আলামত উদ্ধারে কাজ শুরু করেছে সিআইডির ক্রাইম সিন টিম। এছাড়া পিবিআই, ডিবি সহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। আমাদের অফিসাররা ঘটনাস্থলে আসছে, আমরা আমাদের রেজিস্টার যাচাই বাছাই করে দেখছি। আসলে এটা তো অনেক বড় একটা মালখানা, অনেক কিছু থাকে। তা আমরা আসলে পূর্ণাঙ্গ তালিকা বলতে একটু সময় লাগবে, যেহেতু আমরা চেকলিস্টটা যাচাই বাছাই করে বলতে হবে। মূলত আমরা খোঁজার চেষ্টা করতেছি কোন দিকে ঘটনা ঘটতেছে। 2-1টা স্থান আমরা চিহ্নিত করছি, 2-1টা গ্রিল ভাঙা। গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করছে ফিলিস্তিনি সংহতি মঞ্চ। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের নগরীর বিপ্লব উদ্যান থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, মিছিল থেকে কি কি দাবি তোলা হয়েছে এবং আর কর্মসূচি কি রয়েছে বিস্তারিত বলবেন।
আবির, আজ দিনভর চট্টগ্রামের নানান প্রান্তে কিন্তু ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নানান ধরনের কর্মসূচি পালিত হয়েছে। একেবারে চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে জেলা উপজেলা প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলেই কিন্তু ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ধর্মপ্রাণ মুসল্লি থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ইসরায়েলের যে বর্বরচিত হামলা এবং মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধের নিন্দা জানিয়েছেন এবং তার প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে যে ইসরায়েল নামক যে রাষ্ট্রটি জড়িত তাদের দ্রুত বিচার দাবি করেছেন। চট্টগ্রামের বর্তমানে বিপ্লব উদ্যানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করে এবং সেই সাথে ফিলিস্তিনের যে গণহত্যা পরিচালিত হচ্ছে ইসরায়েলি বাহিনী কর্তৃক, সেই গণহত্যা বন্ধ এবং তাদেরকে আইনের আওতায় অর্থাৎ আন্তর্জাতিক আইনের আওতায় আনার জন্য চট্টগ্রামের বিপ্লব উদ্যানে বাংলাদেশ ফিলিস্তিনি সংহতি মঞ্চের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন এখানে বক্তব্য রেখেছেন এবং তাদের প্রত্যেকের কণ্ঠে কিন্তু একটি বক্তব্য যে প্রায় 17 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনিতে যে গণহত্যা চলছে সেই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এর বাইরে তারা মূল যে দাবিটি জানিয়েছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ঐতিহাসিকভাবে ইসরায়েলের কোনো ব্যবসা বাণিজ্য কিংবা কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ কিন্তু ইসরায়েলকে কখনো স্বীকৃতিও দেয়নি। কিন্তু বিগত আওয়ামী লীগের সরকারের আমলে অভিযোগ ওঠে যে বাংলাদেশ পরোক্ষভাবে ভিন্ন একটি রাষ্ট্রের মাধ্যমে ইসরায়েল থেকে আড়ি পাতার যেই টেকনোলজি সেই প্রযুক্তিগত বিষয়গুলো ক্রয় করে এবং সেই জায়গা থেকে এখানে যারা বক্তব্য রাখছেন তারা দাবি করছেন যে সেই সময়টাতে আসলে ইসরায়েলের সঙ্গে কিংবা অন্য কোনো রাষ্ট্রের মাধ্যমে ইসরায়েলের সাথে কী ধরনের সামরিক এবং প্রযুক্তিগত ও বাণিজ্যিক চুক্তি হয়েছে সেগুলো অনতিবিলম্বে প্রকাশের তারা দাবি জানিয়েছেন এবং একই সাথে ইসরায়েলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে যাতে কোনো ধরনের বাণিজ্য, কূটনৈতিক, সামরিক কিংবা প্রযুক্তিগত আদান প্রদানের কোনো চুক্তি বা কোনো বিষয় না ঘটে সেই বিষয়টিও কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে এই বিষয়গুলো তারা অনতিবিলম্বে বাস্তবায়ন চাইছেন এবং একই সাথে সম্প্রতি ইসরায়েলের যেই প্রেসিডেন্ট রয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি ট্রাম্পের সাথে দেখা করেন এবং সেখানে ট্রাম্প বলেছেন যে গাজা আবাসন তৈরির জন্য একটি সুন্দর একটি শহর এবং সেখানে তিনি আন্তর্জাতিক মানের একটি আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চান যেখানে বিশ্বের যারা ধনী সম্প্রদায় রয়েছেন তারা অবকাশ যাপনের জন্য যাবেন। এই যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে একটি শহরকে মানবশূন্য করে সেই জায়গাতে যে উচ্চাভিলাষী যে আকাঙ্ক্ষা প্রেসিডেন্ট ট্রাম্পের, সেই জায়গা থেকে তারা সেটির নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন যে লক্ষ লক্ষ মানুষ হত্যা করার পরে হাজার হাজার মানুষ হত্যা করে যে ধরনের সেই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো ধরনের বক্তব্য না দিয়ে কিংবা তার প্রতিবাদ না করে কিংবা ইসরায়েলকে সেই হত্যা থেকে নিবৃত্ত না করে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে গাজা দখলের চেষ্টা করছেন বা গাজা দখলের পরিকল্পনা করছেন সেটি অবশ্যই নিন্দনীয় এবং ঘৃণিত। সেখানে এখানে যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু সেটির প্রতিবাদ জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে ফিলিস্তিন যে রাষ্ট্রটি রয়েছে সেই ফিলিস্তিনকে অনতিবিলম্বে স্বাধীনতা দিতে হবে অর্থাৎ স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে এবং সেজন্য আন্তর্জাতিক যে সম্প্রদায় রয়েছে তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং সম্প্রতি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যে দেশের বিভিন্ন স্থানে যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে সেগুলোরও তারা নিন্দা জানিয়েছেন এবং তারা বলছেন যে ধর্মপ্রাণ মুসল্লি কিংবা মানবতাকামী যে মানুষ রয়েছেন তারা যাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর ক্ষেত্রে যে কোনো কর্মসূচিতে সংযত থাকেন, শান্ত থাকেন এবং শান্তিপূর্ণভাবে যাতে তারা নিজেদের সমাবেশ কিংবা প্রতিবাদ জারি রাখেন সেই আহ্বান তারা জানাচ্ছেন। আবির। ধন্যবাদ সোহেব। আমরা আসলে চট্টগ্রামে যুক্ত হয়েছিলাম যেখানে কথা বলছিলেন ফিলিস্তিনের যে গণহত্যা ইস্যুতে বিক্ষোভ সমাবেশ থেকে। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এসব মিছিল বের হয়। মিছিল পূর্ব সমাবেশ থেকে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। বক্তারা চলমান গণহত্যায় জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলোর নীরবতার সমালোচনা করেন। তারা ইসরায়েলের বর্বরতা রুখতে মুসলিম বিশ্বকে এগিয়ে আসবার আহ্বান জানান। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা। এই যুদ্ধ থামানোর জন্য সারা বিশ্বের মুসলমানরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তখন ওই ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না। বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, এই আত্মীয়গিরির লাভায় তোমরা জলে পড়ে সারখার হয়ে যাবে। বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। বাংলাদেশে কোন ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। দেশের বাইরের প্রসঙ্গ।
ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জানালেন অনৈতিকভাবে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তকে ভয় পায় না বেজিং। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে মার্কিন পণ্য 125% শুল্কারোপের ঘোষণা দিয়েছে চীন। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলছেন এখনও আলোচনায় বসতে রাজি তিনি। আরও জানাবেন ঈশিতা ব্রহ্ম। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন চীনা পণ্যে দফায় দফায় শুল্ক আরোপের পর নতজানু হয়ে হয়তো শুল্ক মুক্তির জন্য মার্কিন প্রশাসনের শরণাপন্ন হবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীন থেকে আসবে একটি ফোন, অথচ হলো তার একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। চীন শুল্ক যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন শি জিনপিং। বললেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ভয় পায় না চীন। বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই জয়ী হয় না, উল্টো আন্তর্জাতিক বিশ্বে কোণঠাসা হয়ে পড়তে হয়। বারবারই যেন চীনের সঙ্গে সর্বোচ্চ বাণিজ্য যুদ্ধের পরিকল্পনা নিয়ে মাঠে নামেন ট্রাম্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশ্বের অন্যান্য দেশে শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করলেও চীনা পণ্যে সব মিলিয়ে প্রায় 150% পর্যন্ত শুল্ক আরোপ করে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও বারবার বলে যাচ্ছেন বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে আলোচনা আর চুক্তিতে যেতে রাজি তিনি। What happens with China? We would love to be able to work a deal. They've really taken advantage of our country for a long period of time. They've ripped us off beyond nobody. How people stood for it, sitting in my position, is not even believable. চীন বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দ্বার উন্মুক্ত আছে, কিন্তু সেক্ষেত্রে দুই পক্ষের সমান অংশগ্রহণ থাকতে হবে। চাপ দেয়া, ব্ল্যাকমেইল করা কিংবা হুমকি দিয়ে এই সমস্যার কোনো ধরনের সমাধান আসবে না। আলোচনা হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। হোয়াইট হাউস বলছে আলোচনার জন্য কখনোই এগিয়ে যাবে না যুক্তরাষ্ট্র, এগিয়ে যেতে হবে চীনকেই। ট্রাম্প প্রশাসনের প্রত্যাশা সমস্যা সমাধানে ফোন আসবে শি জিনপিং প্রশাসনের কাছ থেকে, কিন্তু বেইজিং সূত্র বলছে আলোচনার পরিবর্তে বাণিজ্য যুদ্ধ শুরুর প্রতিশোধ নিতে প্রস্তুত চীন সরকার। সেক্ষেত্রে চীনের পক্ষ থেকে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। পৃথিবীর দুই ভূ রাজনৈতিক শক্তির এমন ভয়াবহ বাণিজ্য যুদ্ধ শুধু দুই দেশকে ক্ষতিগ্রস্ত করবে না, শক ওয়েভের মধ্য দিয়ে যাবে পুরো বিশ্ব অর্থনীতি, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছে। এর মধ্যে 5 যাত্রী রয়েছে একই পরিবারের। নিউ ইয়র্ক পুলিশ জানায় হেলিকপ্টারটি নিউ জার্সির দিকে যাচ্ছিল। জর্জ ওয়াশিংটন ব্রিজ পার হবার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দ্রুত উদ্ধার কর্মীরা সেখানে যান, তবে ঘটনাস্থলে 4 জন নিহত হয়েছে বলে জানায় নিউ ইয়র্ক পুলিশ। খেলার প্রসঙ্গ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আর একটু বেশি প্রস্তুতি নিয়ে গেলে ভালো হতো বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত। টেস্টে বাংলাদেশকে নতুন ধাপে এগিয়ে নিয়ে যেতে চান তিনি, সেজন্য জিততে চান চলতি বছরের সবগুলো টেস্ট। ওয়াসিউল হক পান্থ জানাবেন বিস্তারিত। প্রস্তুতি ঘাটতি, এই বিষয়টি যেন অঙ্গাঙ্গিভাবে সেটে আছে বাংলাদেশ ক্রিকেটের সাথে, যার আক্ষেপ প্রতিটি ব্যর্থ সিরিজের পর খেলোয়াড় সমর্থকদের কণ্ঠে থাকে। সাদা পোশাকে পাকিস্তান আর উইন্ডিজের সঙ্গে জিতলেও ঘরের মাঠে ভুলে যাবার মতোই একটি বছর ছিল 2024। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট ওয়াশ ওভার লজ্জার সাথে ললাটে লেপে আছে 5টি লজ্জাজনক হার। সেখানে নতুন বছরের শুরুতেই যেন আনন্দের উপলক্ষ হতেই জিম্বাবুয়ে আসছে বাংলাদেশে। রঙিন পোশাকে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে সরাসরি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যাম্প। সময়ের ব্যবধানটা হবে 10 দিনেরও কম। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কি প্রস্তুতিতে অবহেলা? আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। প্র্যাকটিসটা হয়তো আমার কাছে সামটাইমস মনে হয় আরও 2-1 দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। বাট পাশাপাশি আমি এটাও বলবো যে আফগানি মোহামেডান অনেক দর্শকদের অনেক চাওয়া পাওয়া থাকে, এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ছাড়াও এবছর আরও 6টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। ক্রিকেটের অভিজাত সংস্করণে বরাবরই বিবর্ণ বাংলাদেশকে এবার উন্নত করতে চান অধিনায়ক। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে।
গত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে আগায় যাবে। পাকিস্তান সুপার লিগ খেলার অনাপত্তিপত্র পাওয়ায় দলে পাচ্ছেন না লিটন দাসকে, পরের টেস্টে পাওয়া যাবে না নাহিদ রানাকেও, যদিও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন শান্ত। অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্ট্যান্ট, বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে তাহলে আমি আশা করব যে সামনের দিকে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রান্সাইজি লিগ খেলতে যাবে। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ 3 দেখায় বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এটি হয়তোবা শান্তদের বাড়তি আত্মবিশ্বাসের অনুষঙ্গ। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। হামজা চৌধুরীর পর কানাডিয়ান ফুটবলার সামিত সৌম্যকে বাংলাদেশের হয়ে খেলতে সম্মত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এর মধ্যে কাগজপত্র প্রস্তুত করবার প্রক্রিয়া শুরু করেছে দুই পক্ষ। সব ঠিকঠাক থাকলে জুনে বাংলাদেশের জার্সি গায়ে তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বাফুফের এই কর্মকর্তা। You'll be very happy to know, আলহামদুলিল্লাহ উনি কনফার্ম করেছে যে উনি বাংলাদেশের জন্য খেলতে চান। আমি আজকে সকালে ঘুম থেকে করে দেখছি অনেক সোশ্যাল মিডিয়াতে, বাট আই ওয়াজ ওয়েটিং যে আমি ওনার কাছ থেকে শুনি। সো আমি মেসেজটা ওনাকে ফরওয়ার্ড করি হোয়াটসঅ্যাপে, এবং উনি আমাকে অ্যারাউন্ড 2 PM আই থিঙ্ক, তখন অনেক সকাল ওখানে, বাট হি হ্যাজ সেন্ড মি মেসেজ যে উনি কনফার্ম করেছে যে হ্যাঁ উনি খেলতে চান। এখন ডিটেল আমরা আলাপ করবো ওনার সাথে আজকে রাতে কিংবা কালকে। ওনার পাসপোর্টের কি অবস্থা, ওটা কতক্ষণ সময় লাগবে না লাগবে, আমরা কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছিলাম আগের থেকেই, বাট তারপরে গোয়িং ফরওয়ার্ড ওই প্ল্যানটা করব এবং ওনাকে ক্যালেন্ডার শেয়ার করবো আমি। সো ক্যালেন্ডারটা দেখে উনি বলতে পারবেন উনি কোন কোন খেলার জন্য অ্যাভেলেবল হবেন না। অ্যান্ড দেন উই উইল স্টার্ট ফ্রম সানডে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ওনার সবকিছু প্রক্রিয়া। শেষ করছি এখন বিকেল, তার আগে প্রধান খবরগুলো আরও একবার। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চালুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নিরাপত্তা শঙ্কা নেই জানালো ছায়ানট। পাহাড়ে বিজু সংগ্রামী প্রস্তুতি। বৈশাখ ঘিরে ইলিশের চাহিদা ও দাম চড়া। মাংসের বাজারে স্বস্তি। আমদানি কমায় চালের দাম বাড়বার দাবি ব্যবসায়ীদের। স্টারলিংক ইন্টারনেট হতে পারে ব্যয়বহুল। মাসে গুনতে হবে 12 থেকে 17,000 টাকা। খরচ কমানোর পরামর্শ। গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। নাটোরে আদালতের মালখানার জানলার গ্রিল কেটে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি। 5 নৈশ প্রহরী সহ আটক 7। এবার মার্কিন পণ্যে 125% পাল্টা শুল্ক বসালো চীন। পিছু হটবে না শি জিনপিং। আলোচনায় বসার ইঙ্গিত ট্রাম্পের। এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।